আলাইকুম, শুভ সকাল। তো আজকে আমরা একটা ছোট ভিডিও বানাইতে চেষ্টা করতেছি। আমাদের টপিকস হলো মূলত দুইটা। তো এর মধ্যে আমাদের একটা টপিকস হলো আমাদের বর্তমানে বাংলাদেশে বিদ্যমান যে সোলার প্যানেলের কোয়ালিটি এবং এদের বিভিন্ন ক্যাটাগরি, এই নিয়ে একটা টপিকস হবে আমাদের। আর দ্বিতীয় টপিকসটা হলো আমি গত 6 মাস ধরে গো টু ইনভার্টার ইউজ করতেছি। এই 6 মাসের অভিজ্ঞতার আলোকে কিছু জিনিস শেখা হয়েছে আমার, যেটা আপনাদের সবার সাথে শেয়ার করা। তো চলে আসি প্রথম টপিকসে, সোলার প্যানেল নিয়ে। বর্তমানে আমাদের বাংলাদেশে যতগুলো সোলার প্যানেল আছে, শতকরা 100% প্যানেলই চায়না থেকে ইম্পোর্ট করতেছে। তো কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা সি গ্রেড বা বি গ্রেড অথবা নকল প্যানেল আইনা বাংলাদেশে স্টিকারিং করে বিক্রি করতেছে। এর মধ্যে আমার দেখা মতে সবচেয়ে জনপ্রিয় হইল ওয়ার্ল্ড পাওয়ার। তারা সব নকল প্যানেল আইনা বিক্রি করতেছে মানুষের কাছে। আর দ্বিতীয়ত হইল, তারা যখন নকল প্যানেলগুলো আইনা কম দামে বিক্রি করতেছে, ধরেন 15 টাকা ওয়াট, তখন অরিজিনাল যারা ভালো প্যানেল আনবে বা অথেন্টিক প্যানেল আনবে, তারা মার্কেট টিকায় রাখার জন্য তারাও এক ধরনের দুর্নীতি করতেছে। কীরকম? তারাও ওই কোম্পানির সাথে আলোচনা করে দেখা যায় অনেক সময় একটু লো ক্যাটাগরির প্যানেল আনতেছে। বাজারে কাস্টমার যেহেতু দামি প্রোডাক্ট খাচ্ছে না, বা বাজার তাকে মেনটেন করতে হচ্ছে, যার কারণে সেও মানে চোরের বাজারে সবাই চোর, এরকম আর কি। কেউ এরকম পদক্ষেপ নিচ্ছে না যে যে যাই করুক, আমি সবচেয়ে ভালো প্যানেলটাই আনবো, বিক্রি করব কম দামে, বেশি দামে বিক্রি করব, কম বিক্রি করব, এতে কোনো সমস্যা নাই। কিন্তু এরকম আসলে কেউ সৎ উদ্যোগ নিচ্ছে না। আমার দেখা মতে সবাই একই পানিতে, একই স্রোতে গা ভাসাচ্ছে। তো সারা বাংলাদেশে আপনি ক্যাটাগরি এবং এই ক্যাটাগরি এবং এটার ওয়ার্ডের হিসাব করে আপনি আসলে আপনার মন মতো প্যানেল পাওয়া খুবই দুরস্ক। ধরেন আপনি যদি বিওসি বাড়ানোর জন্য বিগ সাইজের প্যানেল না নিয়ে আপনি যদি 300, 350 এই ক্যাটাগরির প্যানেল খুঁজেন, বাংলাদেশে কোনো 355 ভালো কোনো ক্যাটাগরি নেই। একটা ক্যাটাগরি আছে, রঞ্জি 355। আপনারা জানেন কি না জানি না, আপনাদের ইনফরমেশন জ্ঞাতার্থে বলি। 355 আজ থেকে হয়তো 4 বছর বা 5 বছর আগে কোম্পানি উৎপাদন বন্ধ করে দিয়েছে। তাই আমরা এখন 355 প্যানেলগুলো আসলে পাচ্ছি। এগুলো কোথায় থেকে পাচ্ছি? অরিজিনাল আসলে এগুলো অথেন্টিক প্যানেল না, সবগুলো নকল প্যানেল। অথবা আমার বাংলাদেশের যে আমার বায়াররা আছে সোলারের, এরা ওদের কোম্পানির কাছে যাচ্ছে, চায়নাতে যায় বলতেছে যে তুমি আমাকে 355 ক্যাটাগরিতে প্যানেল বানাই দাও, এবং ওটা তখন তারা স্টিকারিং করে চালাচ্ছে। তো দুঃখের বিষয় হলো এটাই যে বাংলাদেশে আপনি আপনার ইচ্ছা মতো বা ভালো মানের এই গ্রেডের প্যানেল পাওয়া খুবই কষ্ট। তো তাহলে কি আপনাদের জন্য কোনো পরামর্শ বা কোনো পথ খোলা নাই? হ্যাঁ, আছে। মানে মন্দের ভালো যাকে বলে, বা চোরের বাজারে একজন ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য। তারপরও আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন তাই আপনি কি করেন বা আমরা কি করব, এটার উত্তরে আমি দেব যে কিছু যে সোলার, জিঙ্কো সোলার, মোটামুটি যদি অরিজিনাল অথেন্টিক প্যানেল আপনি নিতে পারেন, তাহলে আপনি কিছুটা উপকৃত হবেন। আর রঞ্জি সবচেয়ে নকল প্যানেল বিক্রি করতেছে রঞ্জিরই, কারণ বাংলাদেশের মানুষ রঞ্জি বোঝা খাইয়া ফেলছে মার্কেট, যার কারণে ওই প্যানেল নিতে গেলে আসলে অ্যাকুরেট প্যানেল পাওয়াটা খুবই দুরস্ক। তো আমার সাজেশন থাকবে যে আপনারা 1 নম্বর হইল জিঙ্কো প্যানেল কিনতে পারেন অথেন্টিক, 2 নম্বর হইল আপনারা সোলার প্যানেল কিনতে পারেন। তো জিঙ্কো প্যানেল কীভাবে বুঝবেন বা অরিজিনাল প্যানেল বোঝার ক্ষেত্রে 3-4টা ক্যাটাগরি বলে দিচ্ছি। প্রথম হইল প্যানেলের যে উপরে ভিজিবল অংশটা,
যে সেলগুলোর গঠন কীরকম, দেখে আপনি বুঝবেন অরিজিনাল প্যানেল কীরকম আর নকল প্যানেল কীরকম। দ্বিতীয় বোঝার জন্য আপনি দেখবেন যে পিছনে যে জাংশন বক্স আছে, যেখানে যে কেবলগুলো লাগানো, 2টা কেবল প্লাস মাইনাস, ওখানে জাংশন বক্সের উপরে খোদাই করে লেখা থাকবে ওই কোম্পানির লগোটা। তারপরে তারের মধ্যে লেখা থাকবে ওই কোম্পানির নাম। তারপরে হলো বারকোড আছে, বারকোডটা দিয়ে ওই কোম্পানির অফিসিয়াল লাইক জিঙ্কোর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ওই বারকোডটা স্ক্যান করবেন, করলে আপনার ওইটা অথেন্টিক কিনা বোঝা যাবে। এই কয়টা স্টেপ যদি আপনি পালন করতে পারেন, তাও কিছুটা আশা রাখা যায় আপনি মোটামুটি ভালো প্যানেল পাবেন। তো সেই ক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে, আপনারা হয় জিঙ্কো কিনেন, নয় অরিজিনাল যে সোলার কিনেন। আর আমাদের ওয়াল পাওয়ারের মতো যদি এরকম দোকানদারের ধাক্কায় পড়েন, তাই আপনার মনে করেন হাতে হারিকেন, আনক্লিন ব্যাম্বো উইদাউট অয়েল, বুঝতে পারছেন তো এটার বাংলা, ওই কানের চাল আবাস তেল ব্যতীত দিয়ে দিচ্ছি আপনার করে। তো সমস্যা নাই। এখন যদি কেউ মনে করেন আমি ওটাই নিমু, তো নিতে পারেন ওয়াল পাওয়ারের কাছ থেকে, সমস্যা নাই। এরকম অনেক অসাধু ব্যবসায়ী আছে। মূলত বাংলাদেশে ভালো মানের বা আপনার মন মতো ক্যাটাগরির প্যানেল খুঁজে পাওয়াটা এখন খুবই টাফ, খুবই টাফ। সেক্ষেত্রে এখন মন্দের ভালো হিসেবে আপনারা জিঙ্কো অথবা যে সোলার অরিজিনালটা ট্রাই করে অরিজিনালটা চেক করে নিতে পারেন। ওকে, আমরা আমাদের দ্বিতীয় টপিক্সে চলে আসি। এটা খুব তাড়াতাড়ি শেষ করবো আমরা। দ্বিতীয় টপিক্সে হলো আমি 6 মাস ইনভার্টার ইউজ করার পরে আমার কাছে যে জিনিসগুলো মনে হয়েছে, এই যে দেখেন আমার কয়েকটা ইনভার্টার রানিং হচ্ছে এবং এগুলো ইনশাআল্লাহ অনেক ভালোভাবে চলতেছে। তো এখান থেকে আমি ইউজ করতে যাই অনেকগুলো অভিজ্ঞতা পাইছি, আপনাদের সাথে শেয়ার করা উচিত। আমি সেটাই শেয়ার করব এখন আপনাদের সাথে খুব কুইক। তো সেটা হলো, প্রথম হলো সঠিক ইনস্টলেশন, সেফটি ডিভাইস। একটা ইনভার্টার কতদিন ভালো চলবে বা কতটুকু ভালো চলবে সেটা নির্ভর করবে আপনার সেফটি ডিভাইস বা এটা কতটা কারেক্টলি আপনি ইনস্টলেশন করেছেন এবং উইথ সেফটি ডিভাইস সহকারে। এই একটা জিনিস যদি করতে পারেন, আপনার ডিভাইসের মেয়াদ মানে ডাবল হয়ে যাবে। বা সেফ ডিভাইস যদি আগে 1 বছর টিকতো, এখন 2 বছরের উপরে টিকবে। একটা জিনিস, সঠিক ইনস্টলেশন, কারেক্ট ইনস্টলেশন উইথ কারেক্ট সেফটি ডিভাইস। ওকে, দ্বিতীয়ত হলো আপনার কেবল, এসিডিসি কেবল। আপনি যে কারেন্টটা ইউজ করতেছেন ওখানে বা ব্যাটারিতে বা সোলার প্যানেলে আপনি কতটুকু সঠিক ডিসি কেবল এবং কতটুকু সঠিক এসি কেবল ব্যবহার করছেন গুণগত মানের, এটার উপর নির্ভর করবে। তৃতীয়ত হলো আপনার লুজ কানেকশন। কোনোভাবেই কোনো জায়গায় কোনো লুজ কানেকশন থাকা যাবে না। যদি কোনো লুজ কানেকশন কোনোখানে থাকে, ওখানে স্পার্ক করবে, আগুন ধরবে, আপনার সিস্টেম পুড়ে যাবে। পঞ্চমে হলো বিগ সাইজ অথবা সাফিসিয়েন্ট ব্যাটারি প্যাকেজ। এখন দেখা গেল আমার লোড হইল ঘরে, কথার কথা কারেন্ট চলে গেলে আমার লোড 5 কিলো বা 3 কিলো। তো 3 কিলো সহ্য করতে পারে 1 ঘন্টা বা 2 ঘন্টা, এরকম একটা ব্যাটারি প্যাক না লাগাই আমি যদি 1 কিলো ব্যাটারি প্যাক লাগাইলাম বা 2 কিলো ব্যাটারি প্যাক লাগাইলাম, কিন্তু আমি লোড দিয়ে দিলাম 5 কিলো, চলতেছে কারেন্ট চলে গেল, ধুম করে আমার ব্যাটারির উপরে 3 কিলো 4 কিলো 5 কিলো লোড চলে আসলো। তো ব্যাটারি সেই পরিমাণ দেওয়ার মতো ক্ষমতা রাখতে হবে, সেই পরিমাণ ব্যাটারি প্যাক আপনাকে ইউজ করতে হবে। এক কথায় সাফিসিয়েন্ট ব্যাটারি প্যাক। তারপরে হইল ডাস্ট ফিল্টার। প্রত্যেকটা, যেহেতু আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ ধুলা, প্রত্যেকটা ইনভার্টারের দুপাশে ডাস্ট ফিল্টার আছে। এই ডাস্ট ফিল্টারটা নিয়মিত ক্লিন করতে হবে। এটা 15 দিন পরও করতে পারেন। আর আপনি যদি খুব বেশি মানে আলসিয়া বলতে পারেন, তাহলে আপনি অন্তত 1 মাস পর ক্লিন করবেন। এছাড়াও প্রতি 6 মাস পরে হাই স্পিড ব্লোয়ার দিয়ে ভিতরে, এই ঢাকনা তো আর খুলতে পারবেন না, 2 সাইড দিয়ে নিচ দিয়ে কুলিং ফ্যানে 2টা ছিদ্র আছে, আর উপরে 2 সাইডে আপনার ডাস্ট ক্লিনের জন্য ওখানে ভেন্টিলেশন আছে, ওখান দিয়ে হাই স্পিড ব্লোয়ার মেরে আপনি ভিতরের ধুলাবালি পরিষ্কার করবেন, নয় আপনার মেশিনটা খুব তাড়াতাড়ি শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যাবে। তারপরে অপশনে আছে এসবিইউ বা এসইউবি। অনেকে বিদ্যুৎ কম বিল আসার চিন্তা করে তারা কী করে, এসবিইউ মোড চালায়। এসবিইউ মোড আপনি তখনই চালাইতে পারবেন সোলার ব্যাটারি ইউটিলিটি যখন আপনার ব্যাটারি প্যাক বড় থাকবে, সঠিক সাফিসিয়েন্ট থাকবে। আর ব্যাটারি প্যাক যদি আপনার সাফিসিয়েন্ট না থাকে, আপনি কখনোই এসবিইউ মোডে চালাবেন না, আপনি এসইউবি মোডে চালাবেন। তবে যতই লোড না যাই করেন, অন্তত
আপনার মেশিনটা পুড়বে না। কিন্তু আপনার ব্যাটারি প্যাক আনসাফিসিয়েন্ট বা ছোটো বা দুর্বল ব্যাটারি, আপনি সে জায়গায় এসবিইউ মোডে চালাবেন, বারবার মেশিন করবে, মানে শিফটিং করবে এই ডিসিতে এবং সোলারে এবং কারেন্টে, এই বারবার শিফটিং বা এই দুর্বল ব্যাটারি প্যাকের কারণে এসবিইউ মোডে চালাইলে আপনার মেশিন নষ্ট হয়ে যাবে। বুদ্ধিমানের কাজ হইলেও এসইউ মোডে চালানো। এতে হয়তো আপনার ইচ্ছা যতটুকু আপনি চিন্তা করতেছেন যে 1 টাকাও বিদ্যুৎ বিল আসতে দেবো না, সেটার জায়গায় এখানে হয়তো একটু বিদ্যুৎ বিল আসবে, তারপরেও এটাই নিরাপদ। আমি এই মোডেই চালাই আমার বাসায়, কারণ আমার লোড যখন দিনের বেলায় রান্নাবান্না করে 2টা কারেন্টে চলে তখন আমার 2-3 হাজারের উপরে লোড থাকে। আর ওই 2-3 হাজার লোড অবস্থায় আমার ব্যাটারি প্যাক ছোটো, সুতরাং আমি এই মোডে কখনো চালাই না, এসবিইউ মোডে চালাই না, আমি এসইউবি মোডে চালাই। আবার যাদের লোড কম, ব্যাটারি সাফিসিয়েন্ট, তারা এসবিইউ মোডে চালাবেন। তারপরেও ডুয়েল আউটপুট, বাংলাদেশে ম্যাক্সিমাম ইনভার্টারে ডুয়েল আউটপুট নেই, অল্প কিছুতে আছে। এই ডুয়েল আউটপুট কিন্তু আপনাকে অনেক উপকার করে। এটা হলো মেইন আউটপুট, একটা হলো সেকেন্ডারি আউটপুট। মেইন আউটপুটে থাকবে আপনার ভারী ভারী লোডগুলো। ভারী ভারী লোডগুলোতে আপনি কী করবেন, ওখানে একটা ব্যাটারি ভোল্টেজ পয়েন্ট করা যায়। সাপোজ আমার 48 ভোল্ট বা 52 ভোল্ট বা 50 ভোল্ট আসলেই কারেন্ট যখন চলে যাবে, এই মেইন লাইনের জিনিসও চলবে, সেকেন্ড লাইনের জিনিসও চলবে। যখনই 50 ভোল্টে এসে যাবে তখনই আমার মেইন লাইন অফ হয়ে যাবে, কিন্তু সেকেন্ডারি লাইনে আমার লাইট ফ্যান ঠিকই চলতে থাকবে, কিন্তু আমার মেইন লাইনে থাকবে এসি, ওভেন, ফ্রিজ, এরকম ভারী ভারী লোডগুলো। তাহলে কী হবে, আমার আর মাথা ব্যথা করতে হচ্ছে না, আমার মেশিনও নষ্ট হচ্ছে না। মেইন লাইনে আউটপুটে অফ হয়ে যায়, আমার এসি বা ভারী ভারী লোডগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার ইমার্জেন্সি লাইট ফ্যান সব চলতে থাকবে এবং ব্যাকআপও বেশি থাকবে, ব্যাটারিটাও নষ্ট হবে না। কারণ যত বেশি ফুল স্পিডে ব্যাটারি ড্র্যাগ করবে বা খালি করবে, তত তাড়াতাড়ি ব্যাটারি নষ্ট হবে। আর একটা যত বেশি লোডে ব্যাটারি থেকে চলতে থাকবে, একটা নির্দিষ্ট সময় যা ব্যাটারি যখন আর দিতে পারবে না, কিন্তু আপনার লোড তখনও টানতেছে, তখন কী করবে, আপনার ইনভার্টারটার মসফেট কেটে যাবে। 9 নম্বরে হলো গ্রিড টাই অপারেশন। এটা একটা টপিকস, এই যে আমরা গত 8, 9, 10 বিআইআইডি যে মেলা, ওখানে গেলাম। ওখানে আমি কয়েকটা কাস্টমারকে বা অনেকগুলো কাস্টমারকে খেয়াল করছি যে তারা জিজ্ঞেস করতেছে যে গ্রিড টাই অপারেশন। সাপোজ সরকার, শুনতেছি এরকম যে সরকার আমাদেরকে দিবে, আপনাকে ওই রুফটপ প্রজেক্ট অ্যাপ্রুভ দিয়ে দিল, এবং সিঙ্গেল ফেজে যদি আপনাকে এই গ্রিড টাই অপারেশন অ্যাপ্রুভ দিয়ে দেয়, তাহলে ধরেন আপনাকে সরকার অ্যাপ্রুভ দিয়ে দিল, একটা নেট মিটারিংও অ্যাপ্রুভ দিয়ে দিল, কিন্তু আপনার ওই ইনভার্টারটা কি গ্রিড টাই অপারেশন ফ্যাসিলিটি আছে, মানে বিদ্যুৎ গ্রিডে দেওয়ার ফ্যাসিলিটি কি আছে? যদি থাকে তাহলে কী হলো, আপনি দিনের বেলায় আপনার অতিরিক্ত যে উৎপাদন সোলার থেকে, সেই উৎপাদনটা গ্রিডে জমা রাখলেন, আর রাত্রের বেলায় যখন সূর্যের আলো থাকে না, ওই যে আপনি দিনের বেলায় যে কয় ইউনিট জমা দিলেন, রাত্রের বেলা আপনি ওইটা খরচ করে আপনার অ্যাকচুয়ালি বিদ্যুৎ বিল জিরো হয়ে যাচ্ছে। আর এতে গভর্নমেন্টের উপকার হচ্ছে কি, ধরেন এরকম সারা ঢাকায় সবাই যদি গ্রিড টাই অপারেশন পায় সিঙ্গেল ফেজে, আর তারা যদি তাদের নির্দিষ্ট উৎপাদনের একটা অংশ অতিরিক্ত যেটা তার লাগে না, সেটা যদি গ্রিডে দিয়ে দিচ্ছে, তাই সরকারের উপকার হচ্ছে কি, সরকারকে কোনো বিদ্যুৎ কেন্দ্র না দিয়েই সে ধরেন সবাই যখন গ্রিডে দিচ্ছে, তখন ধরেন 1000 মেগাওয়াট বিদ্যুৎ সে সরকার উইদাউট কারখানায় পেয়ে গেল। এতে সরকার উপকৃত হইল, তাকে কারখানা দিতে হইল না, ভর্তুকি দিতে হইল না, বা বিদ্যুৎ কেন্দ্র দিতে হইল না। আর গ্রাহক উপকার হইল, আপনি নিজের বিদ্যুৎ নিজে ইউজ করবেন, দিনের বেলা আপনি সরকারকে দিলেন, আর রাতের বেলা আপনি ওই সরকার থেকে নিয়ে ইউজ করবেন। তাইলে এখানে উপকৃত হইল দুনো গ্রুপে উইন উইন, আপনি নিজেও উপকৃত হইলেন, সরকারও উপকৃত হইল, সরকারকে কোনো ভর্তুকি দিতে হইল না, বিদ্যুৎ কেন্দ্র দিতে হইল না, অনেক কিছুতে সরকার উপকৃত হইল, আপনি অ্যাজ এ আদর্শ নাগরিক হিসাবে আপনিও উপকৃত হলেন। তাহলে এখানে দুই গ্রুপে উইন উইন, এবং এটাই গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ দিয়ে দেবে সিঙ্গেল ফেজে। সিঙ্গেল ফেজে গভর্নমেন্ট যখনই অ্যাপ্রুভ দিয়ে দিবে, তখন আপনাকে দেখতে হবে যে আপনার ইনভার্টারে গ্রিড টাই অপারেশন ফ্যাসিলিটি আছে কি না। আপনাকে সরকার অনুমোদন দিল, আপনাকে ডেস্কো নেট মিটার দিয়ে দিল, কিন্তু আপনার ইনভার্টারের মধ্যে এই ফ্যাসিলিটি নাই, তাই লাভটা হলো কি, এখন কি আপনি সব ইনভার্টার চেঞ্জ করতে পারবেন নাকি? বাংলাদেশে শতকরা 99.99% ইনভার্টার হইল অফ গ্রিড ইনভার্টার, কিন্তু মানুষ এত ধোঁকাবাজ, তারা বলে কি যে আমার ইনভার্টারটা, ভাই আপনার ইনভার্টার কি, বলবে আমার ইনভার্টার হইল
আমাদের ইনভার্টার হইল অফ গ্রিড হাইব্রিড, অন গ্রিড হাইব্রিড আর হাইব্রিড। আরে ভাই, আপনাকে কেন মিথ্যে কথা বলেন? আপনি বলেন যে ভাই এটা হলো অফ গ্রিড ইনভার্টার, এটা হলো অন গ্রিড ইনভার্টার, এটা হলো হাইব্রিড ইনভার্টার। এই যে গ্রো ওয়ার্ডের 10 কিলোর নিচে কোনো হাইব্রিড ইনভার্টার নাই। আপনি আমার কথা বিশ্বাস না করলে তাদের ইনভার্টারের গায়ে যে ডান পাশে স্টিকারে লেখা আছে, ওদের সব জায়গায় লেখা আছে, দেখবেন যে অফ গ্রিড ইনভার্টার। ওখানে এরকম লেখা নাই যে অফ গ্রিড হাইব্রিড ইনভার্টার। অন গ্রিড ইনভার্টারের মধ্যে লেখা আছে অন গ্রিড ইনভার্টার, ওখানে কোম্পানি রেখে দেয় নাই যে অন গ্রিড হাইব্রিড ইনভার্টার। তাই আপনি বাঙালি মানে এত বড় মিথ্যেবাজ, আপনি কেন বলতেছেন ওটা অফ গ্রিড হাইব্রিড ইনভার্টার, অফ গ্রিড অন গ্রিড হাইব্রিড ইনভার্টার? ভাই কোম্পানির গায়ে লেখা আছে অফ গ্রিড ইনভার্টার, অন গ্রিড ইনভার্টার অ্যান্ড হাইব্রিড ইনভার্টার। তাহলে আপনাদেরকে কীভাবে যে ধোকা দিচ্ছি আপনারা এটা টের পাবেন কখন? যখনই আপনাকে সিঙ্গেল ফেজে আপনাকে গভর্নমেন্ট অ্যাপ্রুভ দিয়ে দিল যে রুপটপ যে প্রকল্প সরকারের, যে রুপটপ প্রকল্পে আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিল, ডেস্কো আপনাকে নেট মিটার দিয়ে দিল, কিন্তু আপনার ইনভার্টারের মধ্যে গ্রিডটা অপারেশন নাই, মানে আপনার ইনভার্টারটা হাইব্রিড ইনভার্টার না, অফ গ্রিড। তো বাস খাইবেন তো। বাংলাদেশের যতগুলো গ্রোয়ার থেকে শুরু করে যত কোম্পানি আছে সবাই ইনভার্টার আবার চেঞ্জ করতে হবে, না যে আপনি তো গ্রিডটা অপারেশন পাচ্ছেন না। তো সেই জায়গায় আমি আগাই আছি। আমি যে ইনভার্টার আনতেছি আমারটার মধ্যে আপনার গ্রিডটা অপারেশন আছে এবং অরিজিনালি ওটা হাইব্রিড ইনভার্টার, ওর গায়ে দেখাও আছে হাইব্রিড ইনভার্টার। 4.2 থেকে উপরের দিকে হলো হাইব্রিড, আর 4.2 নিচেরগুলো হলো অফ গ্রিড। তো আমি তো আর মানুষের মানে আপনার এই যে অসাধু ব্যবসায়ীদের মতো এরকম বলতেছি না যে অফ গ্রিড হাইব্রিড ইনভার্টার, অন গ্রিড হাইব্রিড ইনভার্টার। তাই হাইব্রিড ইনভার্টারে কী কম? এটা তো একটা যোগ করা যায়, যোগটা আমি করলাম না। যাক, এখন দ্বিতীয় লাস্ট হলো চার্জিং অ্যাম্পিয়ার। চার্জিং অ্যাম্পিয়ারের ক্ষেত্রে বলতে যাই আমি আপনাদেরকে, এই গ্রো ওয়ার্ড কোম্পানি তাদের অফগ্রিড ইনভার্টারে বা অন্যান্য সব ইনভার্টারকে বেশি দিন টিকানোর জন্য তারা কি করছে, তারা চার্জিং অ্যাম্পিয়ার এবং চার্জিং ভোল্টেজ নিয়ন্ত্রণ করে দিছে। এখানে হইল আপনি যখনই একটা ইনভার্টারের মধ্যে হাই অ্যাম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করবেন এবং হাই ভোল্টেজ কাট আপে যদি চার্জ করেন, তখন আপনার কি হয়, ইনভার্টারটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গ্রো ওয়াট কী করছে, তাদের সর্বোচ্চ চার্জিং পয়েন্ট হলো 14.6। কিন্তু আমরা বাংলাদেশে যেসব টল টিউবার ব্যাটারি ইউজ করি, রহিমা প্রোজ বা স্ট্যান্ড অথবা এরকম আরও যতগুলো টল টিউব ব্যাটারি আছে, এই টল টিউবার ব্যাটারির ফুল চার্জিং পয়েন্ট হলো 14.8। তো গ্রো ওয়াটের যে 5.5 বা যাই বলেন, তাদের দেখবেন যে ফুল চার্জিং পয়েন্ট হলো 14.6, মানে 14.6 ইন্টু 4, তাই যে দেখবেন যত আসে তত। তো এই গ্রো ওয়ার্ডের সাথে আপনি যখনই টল টিউবার ব্যাটারি লাগাবেন, সেই টল টিউবার ব্যাটারি চার্জ করার মতো ক্ষমতা গ্রো ওয়ার্ডের নাই। কেন নাই? ওই যে কোম্পানি ওখানে চালাকি করছে, সে কী করছে, আপনার এই হাই ভোল্টেজ না দিয়ে, যেমন আপনার অন্যান্য দেখবেন যে 61 পর্যন্ত অথবা 59.2 পর্যন্ত ফুল চার্জিং পয়েন্ট সেট আপ করা যায়, হ্যাঁ, কিন্তু গ্রো ওয়ার্ডে এটা 14.6-এর উপরে করা যায় না। তাই এই জায়গায়ও আপনারা বাস খাইছেন। এখন আপনাদেরকে সবাইকে বলতেছি এটাই যে গ্রো ওয়ার্ড অফগ্রিড ইনভার্টার দিয়া, তারা কিন্তু তাদের দোষ নেই, তারা ঠিকই তাদের ইনভার্টারের গায়ে অফগ্রিডই লেখা আছে, হ্যাঁ, কিন্তু আপনাদের বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা বলতেছে হ্যাঁ অফগ্রিড হাইব্রিড ইনভার্টার, অন গ্রিড হাইব্রিড ইনভার্টার। তাই হাইব্রিড ইনভার্টার কি তোমার বাপের বাড়ি থেকে ভাইসা আসছে হাইব্রিড ইনভার্টার? মূলত এটা সঠিক হবে ওই যে অফগ্রিড ইনভার্টার, অন গ্রিড ইনভার্টার, আর যেটার মধ্যে এই দুইটাই ফ্যাসিলিটি, দোনোটাই আছে ফ্যাসিলিটি, তাকে বলে হাইব্রিড ইনভার্টার। তো আজকে অনেক কিছু বলে ফেললাম, আশা রাখি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।